আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের সপ্তম অধ্যায় সম্পর্কিত যে মজুরি ও বেতন বিবরণী সংক্রান্ত যশোর বোর্ড 2022 সালে যে প্রশ্নটি এসেছিল, ওই প্রশ্নটির সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। চলো শুরু করা যাক। প্রথমে প্রশ্নটা দেখে নিই। এই যে প্রশ্নটা আমি উপস্থাপন করেছি, এখানে বলেছে রাকা মিনারেল কারখানায় 50 জন শ্রমিক কাজ করে, 48 ঘন্টা কাজ করে, আর তারা প্রতি ঘন্টা 10 টাকা করে স্বাভাবিক মজুরি পায়। এই মাসে তৃতীয় সপ্তাহে 60 ঘন্টা চালু ছিল। 60 ঘন্টা চালু ছিল মানে কি, 48 ঘন্টা কাজ করার কথা, 60 ঘন্টা চালু ছিল, তাহলে এখানে কিন্তু ওভারটাইম হবে 12 ঘন্টা, এবং ওভারটাইম হচ্ছে স্বাভাবিক মজুরির 1.5 গুণ। তো এই হচ্ছে তথ্য। আরও নিয়মিত মজুরির বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, অন্যান্য ভাতা টাতা সব এখানে ছিল। এই তথ্যের আলোকে আমাদের ক নম্বরে বলেছে শ্রমিকের ওভারটাইমের পরিমাণ নির্ণয় করো। তো এই তথ্যের আলোকে যদি ওভারটাইম নির্ণয় করতে চাই, লক্ষ্য করি ওভারটাইম নির্ণয় করার জন্য কিছু তথ্য আমি উপরে নিয়ে এসে রাখলাম, উদ্দীপক রিলেটেড। এখান থেকে ওভারটাইম নির্ণয় করব। প্রথমে মূলত আমরা ঘন্টা প্রতি ওভারটাইম হার নির্ণয় করব। ঘন্টা প্রতি ওভারটাইমের হার কত করে হবে লক্ষ্য করি। আমরা 10 টাকা হারে স্বাভাবিক মজুরি, আর ওভারটাইম হচ্ছে স্বাভাবিক মজুরির 1.5 গুণ। তার মানে কি 10 × 1.5, 10 × 1.5 দিয়ে গুণ করলে কত হবে? 10 × 1.5 দিয়ে গুণ করলে সম্ভবত 15 টাকা হবে। তাহলে আমাদের এই স্বাভাবিক মজুরি 10 টাকা, আর 10 টাকা 1.5 গুণ মানে কি ওভারটাইমের হার হল, ওভারটাইম হলো আমার 15 টাকা হারে। এখন কত ঘন্টা ওভারটাইম করেছে? 48 ঘন্টা কাজ করার কথা ছিল, 60 ঘন্টা করেছে, তার মানে কি বেশি করেছে 12 ঘন্টা। তাহলে 50 জনের একবার ওভারটাইম আমরা নির্ণয় করব। কিভাবে? এই যে 60 - 48 ঘন্টা ইন্টু 15 টাকা ইন্টু 50 জন। ভালো করে লক্ষ্য করি, একবারে আমি করলাম। প্রথমে কত ঘন্টা কাজ করেছে সেটা নির্ণয় করব। 60 থেকে 48 বিয়োগ করলে হবে 12 ঘন্টা, ইন্টু ওভারটাইমের রেট যেটা পেলাম, ইন্টু 50 জন, 50 সংখ্যা, তাই 50 দিয়ে গুণ হবে। আমি যদি এইটুকু খালি করতাম তাহলে একজনের হতো, কিন্তু টোটাল সবার করার জন্য এখানে 50 দিয়ে আবার গুণ করেছি। তাহলে এটা থেকে এটা মাইনাস করে 12 দিয়ে এটা গুণ করে 50 দিয়ে গুণ করলে টোটাল টাকা যেটা হবে শেষের ঘরে লিখে দেবো, 9000 টাকা হবে। এটা হচ্ছে সবার ওভারটাইম, মোট ওভারটাইম। এই হচ্ছে আমাদের ক নম্বরের উত্তর। আবার উদ্দীপকে ফিরে যাব। উদ্দীপকের খ নঙে বলেছে মোট উপার্জনের পরিমাণ নির্ণয় করার জন্য মোট উপার্জন কোনগুলি, সেইগুলি আমি উপরে নিয়ে এসে রাখলাম, উদ্দীপকের কিছু অংশ। তো এখানে মোট উপার্জন মূলত মূল মজুরি হবে। তো মূল মজুরি কত হবে? মূল মজুরি হবে এই যে প্রত্যেক সপ্তাহে যত ঘন্টা কাজ করার কথা, 48 ঘন্টা গুণ 10 টাকা। 48 ঘন্টা গুণ 10 টাকা, এটা একজনের হলো, আর 50 জনকে আবার 50 দিয়ে গুণ করে টোটাল হবে। আবারও বলছি, 48 ঘন্টা 10 টাকা হারে মূল মজুরি, তাকে আবার এই জন দিয়ে গুণ হবে, তাহলে টোটাল হবে কিন্তু এখানে লিখব। এরপর লিখব ওভারটাইম। ওভারটাইম ক থেকে প্রাপ্ত কত টাকা? ওই যে 9000 টাকা পেয়েছি সম্ভবত, ক থেকে প্রাপ্ত, কিছুক্ষণ আগে বের করেছি। এরপরে আরও আছে স্বাভাবিক মজুরি, এই যে নিয়মিত মজুরির বাড়ি ভাড়া ভাতা, বাড়ি ভাড়া ভাতা 50%, তো এইটার 50% হবে মূল মজুরির। বাড়ি ভাতা ভাড়া হবে মূল মজুরির 50%, 12,000 টাকা হবে। এই যে মূল মজুরির 50%, 12,000 টাকা হবে। যাতায়াত ভাতা মূল মজুরির 20%, মূল মজুরির 20% হিসেব করলে হবে এই 4,800 টাকা। টিফিন ভাতা 10%, টিফিন ভাতা এই মূল মজুরির 10% হিসেব করে হবে এই 2,400 টাকা। আবার চিকিৎসা ভাতা 5%, চিকিৎসা ভাতা 5%, মূল মজুরি 24,000-এর 5% হিসেব করলে হবে 1,200 টাকা। তাহলে এখানে সব পার্সেন্টেজ কিন্তু মূল মজুরির উপরে হবে, বিষয়টি খেয়াল রাখবো। আচ্ছা, এইবার এই সব যোগ করে আমরা এখানে লিখব। এইটা হচ্ছে আমাদের মোট উপার্জন। এইভাবে আমরা মোট উপার্জন খ নম্বরের উত্তর লিখতে পারি। এবার গ নম্বরে বলেছিল নিট উপার্জন। তো নিট উপার্জন লেখার সময় এই যে মোট উপার্জন পেলাম, একটু মনে রাখি 53,400 টাকা, এইটার সাথে বাকিগুলো বিয়োগ করব, কর্তন যেগুলি আছে। তো যাই, এই যে মোট কর্তন সহ নিট মজুরি নির্ণয় করো। তো মোট কর্তন আগে আমরা বের করব, তাই না? তো তার আগে কিছুক্ষণ আগে যে 53,000 কত টাকার জন্য পেলাম মোট উপার্জন, সেই টাকাটা আমি লিখে নিলাম খ থেকে প্রাপ্ত। 53,400 টাকা খ থেকে প্রাপ্ত, ওইটাকে লিখে নিব। এখান থেকে বাদ কর্তনসমূহ, এই কর্তনসমূহের মধ্যে কী কী আছে আমি উপরে লিখে রাখলাম। এই যে স্বাভাবিক মজুরির 10% ভবিষ্যৎ তহবিলে দান এবং 2% কল্যাণ তহবিলে জমা, এই দুইটা হচ্ছে কর্তন, আর এখানে কর্তন নাই। তো তাহলে আমরা এখানে লিখব ভবিষ্যৎ তহবিল, এইটার উপরে না, কিন্তু আমরা যে 10% কাটবো এইটার উপরে না, তাহলে কার উপরে? মূল মজুরি আমরা বের করেছিলাম কিছুক্ষণ আগে 24,000 টাকা, সেটার উপরে।
24,000 টাকার উপরে 10%। কিছুক্ষণ আগে কিন্তু খ নাম্বারে মূল মজুরিটা বের করেছিলাম প্রথম লাইনে, তোমরা হয়তো দেখেছো। 24,000-এর 10% 2,400 টাকা, এবং কল্যাণ তহবিল এই 24,000 টাকার উপরে 2% 1,200 টাকা, সরি 480 টাকা। এই দুটো যোগ করে এখানে লিখব। এবার এটা হচ্ছে মোট কর্তন। এখন এই মোট উপার্জন থেকে কর্তন কিন্তু বিয়োগ হবে, তারপরে নিট মজুরি হবে। সেজন্য এইটা থেকে এটা বিয়োগ করে নিচে লিখব, এটা হচ্ছে নিট মজুরি। নিট মজুরির সূত্র হচ্ছে মোট উপার্জন মাইনাস মোট কর্তন। মোট উপার্জন এইটা, মোট কর্তন এইটা, তো এটা থেকে এটা মাইনাস করে, এটা থেকে এটা মাইনাস করে এটা পেয়েছি, যেটি নিট মজুরি। এইভাবে আমরা হিসাবভুক্ত করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। পরের ক্লাসে দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।